দর্শক, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে চলেছেন দেশের জন্য, জনগণের স্বার্থে, যারা বাংলাদেশে না থেকেও বাংলাদেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করে চলেছেন। এমনই একজন হলেন আমাদের আজকের অতিথি। পরিচয় করিয়ে দেব তার সাথে। আমাদের আজকের অতিথি যুক্তরাজ্য বিএনপি সভাপতি জনাব এম.এ. মালেক। স্যার, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমরাও ভীষণ খুশি আপনার মতো একজন গুণী এবং বর্ষিয়ান রাজনীতিবিদকে আমাদের আজকের আয়োজনে পেয়ে। শুরুতে যদি আপনার কাছে জানতে চাই যে শৈশব আপনার কেমন ছিল? প্রথমে আমি আপনাকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, আর টিভির কলা কৌশলী এবং আপনাকে এবং আপনার পরিবার এবং ভিউয়ার্স, শ্রোতা দর্শক মণ্ডলী যারাই দেখছেন আমাদের বক্তব্যটা শুনছেন, সবাইকে প্রতি আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আমি যেহেতু উপস্থিত আছি, আমি সালামটা গ্রহণ করলাম এবং সবাই পেয়ে গেল। স্যার বলুন। প্রথম আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই যে আমি যদি আমার জন্মদাতা বাবাকে আমি যদি ভুলে যাই, আমার মা যে মা আমাদের জন্য কষ্ট করে রাত্রে জেগে যারা আমাদেরকে বড় করেছে, তাদের সম্মান, দেশের সম্মান, দেশের ভালোবাসা, প্রথমেই আমি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যিনি না হলেও তো আমরা পাকিস্তান থাকতাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু রিভোল্ট ঘোষণা করেছিলেন। উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। উনি এই ইতিহাসটা অনেকেই হয়তো জানে না, উনি বাংলাদেশের প্রথম 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। জি স্যার। এটা আমার কাছে কিন্তু এভিডেন্স রয়েছে এই বিষয়গুলি। প্রথম যখন ওই যে আপনার বিবিসি, তখন মরহুম সিরাজ রহমান বাংলা বিভাগের প্রধান ছিলেন। জি। উনি কিন্তু এই বাংলাদেশের এই যে বাংলা নিউজে, তখন আমরা কিন্তু পাকিস্তানের সময় ভয়েস অফ আমেরিকা এবং বিবিসি বাংলা, এই নিউজটা কিন্তু আমরা প্রথমেই আমরা শুনতাম। তখন সেই দিন বাংলাদেশের এই রিভোল্টকারী ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আই মেজর জিয়া ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। পরবর্তী পর্যায়ে আবার আরেকটা রাজনৈতিক বক্তব্য আসছে বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। অফকোর্স আমরা দুইজনের প্রতি আমরা, আমি ওনাকেই প্রথমেই শ্রদ্ধা জানাইতে চাই যে বাংলাদেশের প্রথম 10 দিনের প্রেসিডেন্টের দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে। তার সাথে মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছে, জীবন দিয়েছে, মারা তার সংগ্রাম হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা। যারা পৃথিবীতে নাই, তারা আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাত বাসী করে। আর যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দেশের জন্য লেটেস্ট কোমলমতি ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়ে গেল আমাদের জন্য, আমাদের বাংলাদেশিদের হিস্ট্রি 52 থেকে ছাত্রদের প্রতি আমরা শ্রদ্ধা, কিন্তু আমরা তো ভুলে যাই অতীত। আমরা তাদের প্রতি সম্মান দিতে চাই। তো আজকে আপনি যে আমার ছোটবেলার থেকে আমি গ্রামের ছেলে, আমি গ্রামে বড় হয়েছি। আমি যখন ভেরি ইয়াং, আমার চাচা চেয়ারম্যান ছিলেন তেতলি ইউনিয়নের দক্ষিণ সুরমা এলাকায়। আমার বাবা ছিলেন লন্ডনে থাকতেন, আমার চাচা, আমার ভাই, ওনারা মূলত লন্ডনে ছিলেন। আমি তখনই এক্সেপশন, আমি লন্ডনে না গিয়ে আমি আমার চাচার সাথে আমি দেখে গেছি। বিকজ তখন গ্রামের কালচারটা আমার কাছে খুব ভালো লাগতো। বিকজ সন্ধ্যার সময় স্কুল থেকে এসেই ফুটবল খেলতাম, কোনো সময় জাম্বুরা দিয়ে ফুটবল, কোনো সময় আবার কাপড় দিয়ে ফুটবল। তার পরবর্তী পর্যায়ে আমরা মানে সবাই চাঁদা উঠাইয়া গ্রামে একটা ফুটবল, স্মৃতিগুলো অনেক মজার, একটা আনন্দ ছিল। এবং আপনার চোখে মুখে সেটা প্রকাশ পাচ্ছে যে কতটা উপভোগ করেছেন সময়টা। সেই সময়টা আসলে এনজয়েবল লাইফটা ছিল। তখন ধরেন আমরা সবাই মিলে আবার নানার বাড়িও বিকালের দিকে যেতাম, কাছেই ছিল আমাদের পাশে। আমার নানা আমার খুব প্রিয় ছিলেন, আমার নানিও খুব প্রিয় ছিলেন আমার কাছে। আমার দাদি মানে এক্সেপশন ছিলেন আমার কাছে। দাদার একটু ভয় পেতাম, বিকজ ওনার একটু গর্জন আলাদা ছিল, কারণ ওনার সাথে কখনো কোনো সময় ফ্রেন্ডলি হইতে পারিনি। দাদা শৈশব আসলে স্যার এমন একটা জায়গা যে সময়টা আসলে
মানুষের মনের মণিকোঠায় সবসময় থাকে এবং সবসময় থাকবে, এবং সেই সময়ই মানুষের আসলে ভিত্তিপ্রস্তর তৈরি হয়ে যায়। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে যুক্তরাজ্যে আপনি তো থিতু হলেন, এবং বাংলাদেশের এত সমৃদ্ধ একটি দল এবং গণতান্ত্রিক দল বিএনপির সাথে সেখানে কিভাবে যুক্ত হলেন? প্রথমে আমি একটা সংগঠন আমাদের ছিল যেটা ঢাকা বেস ছিল, জাতীয় তরুণ সংঘ। এটা মূলত হাজারীবাগ মানিকবাবুর ডালেই অফিসটা ছিল। তো 21, 22, 23 নম্বর হাজারীবাগ মানিকবাগ। তখনকার তরুণ সংঘের প্রেসিডেন্ট ছিল ফজলুল হক। উনি ওই টুপি মাথায় থাকতো ইয়ে করে, আর হাসান ভাই ছিল সেক্রেটারি জেনারেল। আমাদের ইউথদেরকে নিয়ে কাজ করার আমার একটা সত্যিকার একটা ড্রিম ছিল। বিকজ আমি যদিও লেখাপড়ার পাশাপাশি আমি কিন্তু ব্যবসায়ী ছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু যেমন আমার বাবা চাচাদের যে ব্যবসা, ওনার তো দেশের বাইরে থাকতেন, আমি দেখছি। আমি নিজে একটা ব্রিক ফিল্ডও তৈরি করেছি আমার নিজের, এবং আমি 2টা সিনেমার প্রডিউসারও ছিলাম। বাহ, দারুণ ব্যাপার। সেই সময় কি কি সিনেমা স্যার? একটা সিনেমা ছিল অশান্ত ঢেউ। আচ্ছা। তারপরে এটার মানে আরেকজন ইয়ে ছিল, আর একটা যে প্রেম কথা। যে প্রেম কথা এটা সেই মুহূর্তে প্রবীর মিত্র ছিল, সাবানা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এই বইটা রিলিজ হয়নি। আচ্ছা আচ্ছা। বাট আরও কিছু ড্রামার সাথেও তখন মানে এটা এক ধরনের কালচারাল সাইডটাও ইয়ে হয়েছে। কিন্তু আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের আগে, জি স্যার, এবং এই যে সেই পাকিস্তানিদের সাথে তখন আমরা মেইনলি আমাদের এই সময়টা আমরা তখন দেখছি যে তারা এই যে লাঠি মিছিল দিচ্ছে, তারপরে বিভিন্নভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে। অনেক আগে থেকে আমি ইয়াং মুক্তিযোদ্ধা, আমার চাচার সাথে আমি বিছনাকান্দি হয়ে ডাউকি বর্ডার হয়ে আমি সেইখানে, আমরা তখন ভারতে অবস্থান নিয়ে, আমার চাচা মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদেরকে সরাসরি যুদ্ধ করতে দেয়নি, বিকজ আমরা খুব ইয়াং ছিলাম। কিন্তু যুদ্ধের যত ধরনের প্রস্তুতি, যেমন ওদেরকে খাওয়া পরিবেশন করা, তারপরে এই যে যারা এই ধরে আমরা ইয়াং একটা গ্রুপ ছিলাম। মাঝে মাঝে আমাদেরকে ওখান থেকে বলতো যে তোমরা এই দিক থেকে দেখো কোন কোন জায়গায় পাকিস্তানিরা আছে। হ্যাঁ, আমরা তো ছোট্ট মানুষ, পাঞ্জাবি পায়জামা, মাথায় একটা সাদা টুপি দিয়ে, একবারে ছোট তো, এবং যুদ্ধ দেখেছি, এবং একবারে সরাসরি যুদ্ধ দেখেছি। শৈশবে আসলে যুদ্ধ দেখা, দেশের এরকম একটা পরিবর্তন দেখা, এবং যে মানুষগুলো দেশের এই পরিবর্তনের জন্য কাজ করছে তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়, এটা দারুণ একটা বিষয়। মানে তখন এই যুদ্ধে এরপর থেকেই কিন্তু আমার মানে আমার পার্সোনাল আমার একটা, এবং আমার চাচাও আমার একটা আইডিয়াল ছিলেন। আমি, আমার চাচা ছিলেন চেয়ারম্যান, এবং খুব পাওয়ারফুল চেয়ারম্যান ছিলেন। আবু চেয়ারম্যান হিসাবে সিলেটের অনেক সুনাম ছিল, এবং ওই তখন আমি আমার চাচার চিন্তা করছি, আমার চাচা এত পাওয়ারফুল, যেহেতু আমিও আমার চাচার মতো আমি হব। একদম এক ধরনের অনুকরণীয়। এটা একবারে সত্য। এবং আমার চাচাও আমার খুব বেশি শাসন করেছে, খুব বেশি পিটাও দিয়েছে। আচ্ছা, যে এটা তো গেল শৈশবের কথা। আপনি এই প্রশ্নে আসছেন, তো তখন এই যে তরুণ সংঘ থেকে যখন আমরা পত্রপত্রিকা দেখলাম যে, এবং আমার বড় ভাইও লন্ডন থেকে, উনিও চাইতেন যে আমি ইউথ পলিটিক্স ইনভলভ হই ইউথদের সাথে, এবং যাতে মানে আমরা অন্ততপক্ষে বিভ্রান্ত না হই। তখনও তো ধরেন দেশের ভিতরে অস্ত্র আছে বিভিন্ন। তবে 76 শুরু করে জাতীয় তরুণ সংঘের সিলেটে আমি দায়িত্ব নেই। আমি ঢাকায় আসি, এসে ফজলুল হাজারীবাগ মানিকবাবুর ডালে ওনার সাথে মিট আপ করলাম। তারপরে আমি দেখলাম যে কুমিল্লা বা অন্যান্য ডিস্ট্রিক্টে ইউথরা এই সংগঠনকে নিয়ে, যেমন মৎস্য চাষ, ফিশারি থেকে শুরু করে আপনার বৃক্ষরোপণ অভিযান, 900 বিদ্যালয়ে যেটা বয়স্কদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তারপরে বয়স্ক শিক্ষা কেন্দ্র, এই ধরনের প্রজেক্টগুলি তরুণ সংঘই তারা করছে। ট্রাফিক সপ্তাহ, তো আমি চিন্তা করলাম যে আমাদের সিলেটের ট্রাফিক সপ্তাহ আমি প্রথম ইন্ট্রোডিউস করব। আচ্ছা, তখন সিলেটের এসপির সাথেও কথা বলে আমরা এইভাবে শুরু করলাম। তখন আপনার 77 সিলেটে আমরা তরুণ সংঘ এককভাবে, দলমত নির্বিশেষে সব ইয়াংস্টারগুলি তরুণ সংঘর ব্যানারে সবাই জয়েন করে। আমাদের হাজার হাজার
ইয়ে হয়ে গেল। তখন আমরা সিলেটের যেদিকে যাই মানুষ সেদিকে আমাদেরকে ওয়েলকাম করে। তখন আমরা সিলেটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, তারপরে ওই যে যত ধরনের নৈশ বিদ্যালয়, বয়স্ক শিক্ষা কেন্দ্র থেকে মানে ইউথ ট্রেনিং বিভিন্নভাবে এই কাজগুলিতে আমরা ইনভলভ হয়ে গেলাম। এরপরে যখন 78 আমরা হাজারীবাগ মানিক বাবুর ডালে, তখন ঢাকার মেয়র ছিলেন ব্যারিস্টার আবুল হাসনাত, উনি এবং ফজলুল সাহেব তখন বি চৌধুরী স্যার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিলেন। আমরা প্রায় 17 জনের একটা ডেলিগেশন টিম ওনার সাথে দেখা করলাম। 78-এ হাজারীবাগ মানিক বাবুর ডালে জাতীয় তরুণ সংঘের মহাসম্মেলন হল। সেই মহাসম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান অতিথির ভূমিকা পালন করলেন, আর ব্যারিস্টার হাসনাত উনি চেয়ার করলেন। সেই দিন তরুণ সংঘের সিলেটের পক্ষ থেকে ওনারা আমাকে 3 মিনিটের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য ওনারা আহ্বান করলেন। ফার্স্ট টাইম আমি নার্ভাস ছিলাম, যে হঠাৎ করে আমাকে এই বয়সে তো আসলে খুব নার্ভাস হয়ে গেলাম। তারপরে 1 মিনিটের ভিতরে শ্বাস বন্ধ করে কিন্তু আমি শুভেচ্ছা দিয়ে তাড়াহুড়ো করলাম। তারপর থেকে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মালো। তারপরে তো ওনার এই যে পরবর্তী পর্যায়ে 19 দফা কর্মসূচি দিলেন, এটা আবার আমরা মানুষের, তার মানে আমরা একদম মুঠো কথায় বলতে পারি স্যার, সেই সময় থেকেই আমি ডে 1 থেকে আমাদের রাজনীতিটা শুরু করি, আমি বিএনপি রাজনীতি। এর আগে আমার কোনো রাজনৈতিক দল ছিল না। যুক্তরাজ্যে যাওয়া হলো কবে স্যার? 79 এই কানাডা ওয়ার্ল্ড ইউথের একটা ইউথ লিডারশিপ ট্রেনিং এর জন্য যুব ইউথ এক্সচেঞ্জ হলো কানাডা এবং বাংলাদেশ। আচ্ছা, তো বাংলাদেশ থেকে 17 জনের একটা ডেলিগেশন টিম রেডি করলেন। সেই টিমে আমি ডেপুটি গ্রুপ লিডার হিসাবে, আমি তখনকার যুব প্রতিমন্ত্রী ছিলেন আবুল কাশেম। তরুণ সংঘ মূলত সেই লিডারশিপটা ফজলুল হক এবং হাসান সাহেব। আচ্ছা, এটাতে রেজাউর রহমান একসময় ছিল আইন আদালতের আমাদের সাথে, সাদিক সিদ্দিকী পরবর্তী পর্যায়ে সে এখন আবার জাতীয় বাড়িতে বোধহয় একবার গেছে। তো পরবর্তী ওইভাবে আমাদের একটা গুড টিম ছিল, গুড স্পিরিট ছিল। আরও অনেকেই আছে বাংলাদেশে, কেউ এখন প্রফেসর আছে, কেউ স্কুলের টিচার আছে, মানে সেই সময়। তো সেই এরপরে তখন 79-এ আমি যখন কানাডায় 6 মাস ইউথ লিডারশিপ ট্রেনিং করলাম এবং প্রায় ওয়ার্ল্ডের 72টা দেশ। কত সালে স্যার? 79। আচ্ছা, দীর্ঘ সময়। তখন আমরা প্রথমেই গেলাম এবং কানাডায় 6 মাস ট্রেনিং করার পরে আমরা বাংলাদেশকে আমরা প্রথম স্থানে আমরা নিয়ে আসলাম। 72টা দেশের কম্পিটিশন, এবং কানাডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে সার্টিফিকেটও দিয়েছে। এই সার্টিফিকেট আমার কাছে আছে এখন। এবং সেই সময় আমাদেরকে ওয়ার্ক পারমিট দিয়েছিল কানাডাতে, এবং তারা ওয়েলকামও করেছিল যে যদি আমরা ফিউচারে এই দেশের রেসিডেন্সি বা আসি, তারা আমাদেরকে এই দেশে থাকতে দিবে। সেই সময় কি ভেবেছিলেন ওই দেশের ব্যাপারে? তখন আসতেছি আপনার ওই জেনে, তখন আমরা এই সার্টিফিকেটটা, এবং বলতে যে কমনওয়েলথের যে কোনো দেশে তোমরা আসলে এই সার্টিফিকেট, তাহলে তোমাদের ভিসা লাগবে না এবং আসতে পারবা ফ্রি। তো আমার ড্রিম ছিল যে, কারণ আমার মা বাবার দেখতে যাবো এক সময় লন্ডনে, এই কথার পরে যেহেতু কমনওয়েলথের দেশ। যাই তখন কিন্তু অনেকে বলতেছিল যে আমরা থেকে যাই। আমি বললাম যে এইটা এই জন্মে হবে, কারণ থাকবে না। এটা কি দেশের প্রতি ভালোবাসার জন্য? অফকোর্স, কারণ এই দেশে মানে যে এই দেশের কারণেই আমি কানাডায়। তাহলে আমি কি? আমি একটা কৃষকের ছেলে। আমি তো জন্মসূত্রে, যেমন যারা জন্মসূত্রে যেমন অনেকই বড় লোকের ছেলে, অনেকেই, যেমন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছেলে তারেক রহমান, সে গর্ব করতে পারে যে আমার বাবা প্রেসিডেন্ট ছিল, আমার মা সাকসেসফুল প্রাইম মিনিস্টার বাংলাদেশে, বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি। সে গর্বের সহিত বলতে পারে যে তার ওই সৌভাগ্য তো আমার ছিল না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি থাকবো না। আমাদের টিমের মধ্যে পরে তো আমরা আমেরিকায় আসলাম। এই টিমে 3 জন যারা আমাকে প্রস্তাব দিছিল, তারা কিন্তু থেকে গেল। আমি চলে আসলাম ঢাকায়, আমাকে দোষারোপ করলো যে তুমি তাদেরকে সুপারিশ করলা, তারা থেকে গেল। 80-তে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, আমি সেখানে
আমরা 3 জনে একটা ডেলিগেশন গেলাম, গিয়ে সেখানে লন্ডনে 3 মাস থাকলাম। 3 মাসে লন্ডনের বিভিন্ন ইউথ প্রোগ্রামগুলি আমরা দেখলাম, তাদের সাথে মত বিনিময় হলো, এবং সেইখানেও আবার এডিনবরা থেকে আবার আরেকটা সার্টিফিকেট আমরা পেলাম। আসলাম আবার বাংলাদেশে এসে এই যে গ্রামের উন্নয়নে, যেমন সমাজ কল্যাণ বিভাগের ডিস্ট্রিক্টের যারা দায়িত্বে আছেন, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা চাইলেন। আমরাও তাদেরকে সহযোগিতা করলাম। সমাজ কল্যাণ বিভাগ আমাদেরকে আবার তারা সার্টিফিকেটও দিল। ঠিক এরপরে কিছুদিন পরে যেটা জাগদল তৈরি হল। তো সিলেটে প্রথম জাগদলে ডিআইজি হক ছিলেন, উনি সিলেটে গেলেন, বললেন যে জাগদল করবেন জিয়াউর রহমানের দল। তা আমি তখন ওই যে গুলশান সিলেটে। স্যার, এই বিষয়গুলো আরো বিস্তারিত জানবো আমরা, কিন্তু এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপির সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব এম এ মালেকের সাথে। আমরা আবারও ফিরে যাচ্ছি তার সাথে আলাপনে। বিরতির আগে তো আপনার থেকে আপনার শৈশব কৈশোরের বেশ কিছু স্মৃতি শুনলামই আমরা। এবারে একদমই এই সময়ে চলে আসি, বর্তমান সময় যেটা, সে সময়টাই আসলে অতি সম্প্রতি আপনার জীবনে ঘটেছে অনেক চমৎকার একটি ঘটনা। সেটি হচ্ছে বাংলাদেশে এসেছেন আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার সাথে একই ফ্লাইটে এসেছেন আপনি। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, কেমন লাগছে আপনার? এটা আমার জীবনের এর চেয়ে বড় ড্রিম ট্রু এটা আমি চিন্তা করতে পারিনি। সত্যিই তাই। কারণ আল্লাহ তাআলার মেহেরবান, আল্লাহ বিএনপি পরিবারের উপরে, বেগম খালেদা জিয়ার উপরে। উনি তো খুব অসুস্থ ছিলেন, ওনাকে আসলে স্লো পয়জন করেছিল হাসিনা লন্ডনে একটা অনুষ্ঠানে। ওনাকে মানে একবারে মার্ডার করার জন্য যেভাবে প্রস্তুতি, এইভাবে উনি বক্তব্য দিয়ে আসছে যে আর কত বাঁচবে, তার বাঁচারও কোনো রাইট, এবং দেখবো সেটা খুবই দুঃখজনক। এবং এইভাবেও থ্রেট করেছে যে এই যে আমাদেরকে ওরা দেখে না, রাস্তাঘাটে চলে না, এই ধরনের থ্রেট করেছে। তো বেগম খালেদা জিয়ার ব্যাপারে, যেমন লন্ডনে স্বাধীনতা যুদ্ধে প্রবাসীরা সবচেয়ে বৃহত্তর ভূমিকা পালন করছে। বিলিয়ন বিলিয়ন পাউন্ড মুক্তিযুদ্ধের সিংহভাগ আপনার অস্ত্রের পয়সা, এই কথাগুলি কিন্তু অনেক সময় মিডিয়াতে আসে না। একদমই তাই। শুধু রেমিটেন্স যোদ্ধা বলে, সিআইপি দিয়ে দিবে বলে খালি অনেক ভুয়া স্বপ্ন দেখায় আমাদেরকে। কিন্তু ট্রুলি প্রবাসীরা দে লাভ দেয়ার মাদার ল্যান্ড। আমরা যতদূর জানি স্যার, যে ভালোবাসা জিনিসটা এমন, সেটা দেশের প্রতি হোক বা মানুষের প্রতি হোক, যত দূরে যায় তত নাকি টানটা বাড়ে, আরো বেশি বাড়ে। বাংলাদেশ থেকে কেউ গেলে মানে তারে যদি একবেলা ভাত খাওয়াইতে পারে, সে খুব মানে অনার ফিল করে, শান্তি ফিল করে, মানে সে মনে করে যে দেশের মানুষের একটা মানুষ দেশ থেকে আসছে, তার এটা খুব ভালো লাগে। এখন বেগম খালেদা জিয়ার বিষয়টা যখন গত 16 বছর ধরে আমাদের দলও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন, যেটা আমরা বলি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এবং সেই যুদ্ধের মতো গত 16 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশে বিদেশে মানুষকে উজ্জীবিত করেছেন, এবং একসময় তো ওনার বক্তব্য ব্যান্ড ছিল। তারপরে আপনারা যতটুকু পারছেন সহযোগিতা মিডিয়ারা করেছে। ঠিক পরেই তারেক রহমান যখন ওনার এই 16 বছরে আমাদের নেত্রী, উনাকে হাসিনা মিথ্যা মামলায় জেলে দিল। উনি কিন্তু সুস্থ ছিলেন। লন্ডন থেকে যখন উনি আসলেন আগের বার, যেখানে বলছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই অনুষ্ঠান যুক্তরাজ্য বিএনপির ছিল। ডান দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ছিলেন, এখানে ম্যাডাম বসা ছিল, বাম দিকে আমি ছিলাম, আমি চেয়ার করছিলাম তো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে। তখন দেশে আসলেন, উনি জানতেন যে আসলে হাসিনা ওনার বিরুদ্ধে ফেসিস্টরা একটা না একটা অঘটন ঘটাবে, কিন্তু উনি ভয় ভীতির ঊর্ধ্বে উঠে দেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, লাভ এন্ড এফেকশন, এবং ট্রুলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজটা কিন্তু বেগম খালেদা জিয়া, যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, মাদার অফ ডেমোক্রেসি হিসাবে দেশের জন্য লড়াই করেছেন, এই ফেসিস্ট
এরশাদ বিরোধী আন্দোলনে। আর অন্যদিকে হাসিনা স্বঘোষিত বেঈমান, এবং যেটা আপনিও জানেন লালদিঘির ময়দানে ঘোষণা দিয়েছেন। তো সেই নেত্রী যখন আসার পরে জেলে গেলেন, আমরা তখন -4 লন্ডনে রাত্রে 4টার সময় 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজার হাজার প্রবাসীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করেছে, বেগম খালেদা জিয়া যাতে জেলে না যায়। এবং তখন -4 ডিগ্রি লন্ডনে। এই ম্যাডামের প্রতি আমাদের একটা ভালোবাসা, যেটা আপনিও তো প্রবাসে আছেন 19 বছর যাবত মনে হয়, 82 থেকে যে সেটেল। আচ্ছা, তো আমি 21 বছর পরে বাংলাদেশে আসছি। এর আগে আমি বেগম খালেদা জিয়ার যে কথাটা আপনি বললেন, তখন তো উনি ভালো অবস্থায় দেখেন হাইটা গেলেন, কিন্তু বাইরে হলেন কি হুইল চেয়ারে। ওনাকে মানে একবারে ডিস্ট্রয় করে দিল, কি টর্চার। এই যে একটা অ্যাবান্ডেন্ট সেই যেটা আপনি জানেন যে যেটা একটা ড্যাম বিল্ডিং, সেইখানে ওনাকে নিয়ে রাখলেন। সেই সময় থেকে উনি সিরিয়াসলি সিক হয়ে গেলেন। এরপরে কিন্তু আমরা অনেক আন্দোলন দেশেও করেছে দেশের মানুষ, কিন্তু আনসাকসেসফুল। আমরা প্রবাসেও আমরা শেখ হাসিনাকে 11 দিন অবরোধ করে রেখেছিলাম, বাইরে হইতে পারেনি, এবং চিৎকার করে বলেছিল যে বিএনপিকে বলো, তারেককে বলো, আমি হোটেল পাচ্ছি না। মানে এই ধরনের মানে একটা অসহায় অবস্থা পরিস্থিতি। ইভেন এক পর্যায়ে আমি আমেরিকায় গিয়েছিলাম, হাসিনাও হাসিনার ভিজিট ছিল জাতিসংঘের একটা প্রোগ্রাম। উনি পরে আমাকে 4 দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা। এবং এখানে 2জন ডিজিএফআই এনএসআই তারা সহ। আপনি কি 4 দাওয়াত গ্রহণ করেছিলেন? আমি গ্রহণ করেছিলাম কন্ডিশনে। আচ্ছা আচ্ছা, একটু শুনতে চাই। আমি বলেছিলাম যে দেশের প্রথম হচ্ছে তারা আওয়ামী লীগ আমার বিরুদ্ধে জ্যাকসনাইডে তারা আমার অবাঞ্ছিত ঘোষণা করে আমার বিরুদ্ধে মিছিল করছে। কিভাবে শুনছে তারা? আমি গেছি ওখানে, অপোজিটে বিএনপি আবার আমার পক্ষে অবস্থান নিয়েছে। ঠিক এই অবস্থায় 7টার সময় আমাকে বেবি নাজরিন আমার ফোন দিয়েছে। আচ্ছা, সঙ্গীত শিল্পী। হ্যাঁ, বলে মালিক ভাই তুমি কোথায়? আমি তোমার সাথে জরুরি কথা বলতে চাই। বলে কি জরুরি? বলে একটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে। অন্যদিকে আবার গিয়াস আহমেদ আমাদের বিএনপির একজন মেম্বার, এ ফোন দিছে, ভাই আপনার সাথে তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট দেখা করতে চায়, ওনার ওয়াইফ আরো 3জন বাংলাদেশ থেকে আসছে। তাই আমি বললাম ভাই আওয়ামী লীগের সাথে তো আমি দেখা করবো না। এরপরে তো ওনারা আমার বলতে যে 4 দাওয়াত প্রাইম মিনিস্টার পাঠাইছে আমাদেরকে, দেশনেত্রী হাসিনা, আপনি যদি চা খান, উনি 4 দাওয়াত দিচ্ছে। তাই আমি বলছি আলহামদুলিল্লাহ আমি চাতে যাব, কিন্তু কন্ডিশন হলো একটা, বেগম খালেদা জিয়াকে আনকন্ডিশনাল রিলিজ দিতে হবে চিকিৎসার জন্য। বিদেশে আসলে আমি উনি যদি এই ঘোষণাটা দেয় তাহলে আমি ওনার 4 দাওয়াত গ্রহণ করবো এবং যেটা বলবে এটাই শুনবো। আচ্ছা। তো ওনাদের ডিমান্ডটা ছিল আগে যেন আমি যাই। আমি পরে দেখলাম যে এটা আমার আরো কোন দিক থেকে ফাঁসাই দিবে, তখন আমি যাইনি। ঠিকই হাসিনা পতন হলো, হাসিনা দেশের বাইরে অসম্মান অবস্থায় চলে গেল। বেগম খালেদা জিয়া কথা এবং কাজে দেখেন আল্লাহ তাআলা এটা কবুল করেছে, যে আজকে দেশের বাইরে ঠিকানা নেই। উনি এইবারও চিকিৎসা যাওয়ার আগে অনেক অপপ্রচার আপনারা শুনেছেন, যে -2 ফর্মুলা এই সেই, কিন্তু বেগম খালেদা জিয়া ঠিকই আসছে ফিরে, এবং কোটি কোটি মানুষ রাস্তায়। এবং আমরাও চাই আসলে এই আশাটা খুবই গঠনমূলক হোক এবং একই সাথে বিভিন্ন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হোক। স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনি যখন চায়ের দাওয়াতের বিষয়টা বলছিলেন, তখন বলছিলেন যে আপনিও আসলে এক ধরনের ইনসিকিউর ফিল করছিলেন যে তার চায়ের দাওয়াতে যাব কি যাব না, কিসের মধ্যে ফাঁসিয়ে দেবে। এই জায়গাতে আমরা আসলে যে বিষয়টা ক্লিয়ার হতে চাই যে আপনার তো আসলে বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে এই ফ্যাসিস্ট সরকারকে নিয়ে, আপনাকে বিভিন্নভাবে হেনস্থাও করা হয়েছে। আমার তো সিলেটের বাড়ি পুড়িয়েছে, জি, টয়লেটের কমোড পর্যন্ত উঠাই নিয়ে গেছে। একটা টাইল নাই, একটা ওয়াল নাই আমার বাড়িতে, ওয়াল টোয়াল সব ব্রিক্স উঠে নিয়ে গেছে। 182 ট্রাক মাটি বাড়ি থেকে উঠে নিয়ে গেছে। লন্ডনে 2বার রাশিয়ান হিটম্যান পাঠিয়ে লন্ডনে আমার বাড়ি অ্যাটাক করেছে, আমার গাড়িতে টাকার ফিট করেছে, আমি কোন দিকে যাই।
এবং এটা ব্রিটিশ পুলিশ হ্যান্ডেল করতেছে, এখনো আন্ডার ইনভেস্টিগেশন, কারণ এটা দুই দেশের মতো হয়ে গেছে। আমার নাতিনেরা এই বাড়িতে বয়ে যায় না, বিকজ তারা ছিল ওই দিন যেদিন বাড়ি অ্যাটাক করে দেন, এবং তাদের একটা নাইট মেয়ার হয়ে গেছে তারা। আলহামদুলিল্লাহ আমি আমার এই 4 মাস ছিলেন উনি, আমি 4 মাস কিন্তু বাসায় যাইনি। এর আমি ওনার পাশেই ছিলাম, মানে এই যে পাশেই আমরা ডক্টর জাহিদ ভাই মেডিকেল টিম, ওনার ওয়াইফও ছিলেন। আমি ওনার ওয়াইফেরকে সঙ্গ দেওয়ার জন্য আমার ওয়াইফকে বললাম যে আপনি একটু সঙ্গ দেন। আমি জাহিদ ভাইয়ের সাথে 24 আওয়ার্স ছিলাম, একই বিল্ডিংয়ে থাকছি আমরা, একই অ্যাপার্টমেন্টে থাকছি, হোটেলেও থাকছি। তো এটা ম্যাডামের প্রতি আমাদের যে ভালোবাসা, অবশ্যই ইভেন ম্যাডামেও এবং অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস করেন, মানে এটা দিস ইজ আমার মা। অবশ্যই, বিকজ আমার মা যেভাবে রাত্রে 3টার সময় আমি না যাওয়া পর্যন্ত উনি কিন্তু বিছনায় যেতেন না। দ্যাট ওয়াজ দি রিয়ালিটি। বেগম খালেদা জি একই বিষয়, উনি কিন্তু ওই যে আমাকে ডাকতেন, জাহিদ ভাইরে ডাকতেন, এবং আমারে বলতো তুমি কয়টা কাঁচামরিচ খাও, মানে আমি কাঁচামরিচের এডিকশন সম্পর্কটা এখন চিন্তা করেন। এবং আমাদেরকে ওই যে ভাইয়ারও বলতেন যে জাহিদ রে বলো, মালিক রে বলো যে খাইতে আসতে, ভাইয়া আসতে বলে যে আম্মা ডাকছে। স্যার, আপনি বিভিন্ন ধরনের আসলে খারাপ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছেন। আসলে আমরা যেটা জানি যে ঘুটঘুটে কালো রাতের পরেই একটা উজ্জ্বল সকাল আসে। আমরা যদি এই বিষয়টাকে এই জায়গা থেকে মেলাই যে স্বৈরাচারী শাসক পতন হওয়ার পর 8 মাস পার হয়ে গেছে, আপনি কি কি দিক থেকে আসলে পরিবর্তন লক্ষ্য করছেন? ওই বিষয়টা যে এই যে ফ্লাইটে যখন আমি বললাম, তখন জাহিদ ভাইরে বললাম যে ডক্টর জাহিদ ভাই তার মেডিকেল টিম যারা, সাহাব ভাই বা ওই যে যারা ছিল জাফর ভাই সহ, এদেরকে কিন্তু ব্রিটিশ সরকারও, মানে ব্রিটিশ ডাক্তাররা, আমেরিকান ডাক্তাররা প্রেস করেছে যে তারা সঠিক তাদের সেই ডাইনামিক যে ডাক্তারি খুব সুন্দর ইয়ে করেছে। এখন জাহিদ ভাইরে বললাম যে আমি তো ম্যাডাম আমারে বলছে যে তুমি আর লন্ডন তাকাতে পারো না, তুমি দেশের মানুষের সেবা করো। আমার ওয়াইফরাও বলছে, আমি বলছি আলহামদুলিল্লাহ আমি আসবো। তো জাহিদ ভাইরে বলছি ম্যাডাম যখন যাবে আমি ম্যাডামের সাথে যাব। তো জাহিদ ভাই ম্যাডামরেও বলছে মনে হয়, তো ভাইয়ারও আমি বলছি। তো ওনারা পরে ডিসিশন দিচ্ছে যে আমি আমার ওয়াইফ আসবো, আমাদের সেক্রেটারি সাহেব আসবে, আমরা 3 জন এই ফ্লাইটে আসবো। এবং আলহামদুলিল্লাহ মানে এটা হচ্ছে যে আমার জীবনে, মানে আমার চাওয়ার চেয়ে পাওয়া সবচেয়ে বেশি হয়ে গেছে, এবং এর চেয়ে বড় 3 বারের প্রধানমন্ত্রী সফরসঙ্গী, এবং সত্যিকার অর্থে মানে এটা মানে খুব ভালো লাগছে। এটা মানে দর্শক কতটুকু বুঝছে আমরা বুঝতে পারছি না, কিন্তু আপনার আনন্দটা চোখে মুখে যেভাবে আসছে আমি তো একদম সামনে থেকে দেখছি। আনবিলিভেবল। এটা আমার জীবনে আমি মনে করি আমার বিএনপি রাজনীতি, আমার সাথে আমি যুব সংস্থারও চেয়ারম্যান ছিলাম, সিলেটের প্রেসিডেন্ট ছিলাম। আমার জীবনটাই মানে এই ফ্যামিলির বাইরে কিন্তু আমার কোনো সম্পর্ক কোনো রাজনৈতিক দলের সাথে ছিল না। এই যে পরিবর্তনটা হচ্ছে যে আমরা সবচেয়ে, আমি যেটা মনে করি যে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিল দেশের জন্য, বা আমাদের বিএনপিরও প্রায় 500-রও বেশি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে। আমি মনে করি যে তাদেরকে এই যে তারা শহীদ হয়েছে, শহীদের প্রতি আমরা সম্মান দিয়ে, তারা যে গণতন্ত্রের জন্য তারা জীবন দিল, এই দেশের বিল্ডের জন্য যে জীবন দিল, তাদেরকে তারা তো শহীদ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, এবং তাদের রেখে যাওয়া যে ড্রিম, এইটা আমাদের বাস্তবায়ন করতে হবে। তো এই জন্য ডক্টর ইউনূস সাহেব, উনি সত্যিকার একজন ভদ্রলোক, জেন্টলম্যান। আমাদের দল তো সাপোর্ট দিচ্ছেই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কন্টিনিউয়াসলি ওনার যে আইনের শাসন সুপ্রতিষ্ঠা করার জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য যত ধরনের স্টেপ নিয়েছে, ইন্টারন্যাশনালি ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং আমাদের দলের নিশ্চয়ই আমরা ন্যায় বিচার পেয়েছি। তারেক রহমান তো বলেছেন আমি আইনি লড়াই করে আমি দেশে আসব, এবং এই মামলাগুলি, এটা দেশে একটা ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হচ্ছে,
এবং ডক্টর ইউনূস সাহেব ভালোই চালাচ্ছেন। উনি বলেছেন আবার ডিসেম্বরে নির্বাচন হবে, এবং এখন আমরা বিএনপি একটা নির্বাচনমুখী দল, তা আমি নিজেই এটা ছুটে আসছি। আচ্ছা, যে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন, উনি কথা দিলে কিন্তু কথা রাখেন। এবং সত্যিকার অর্থে আপনাদের কাছেও দেশবাসীর প্রত্যাশা কিন্তু অনেক বেড়ে গেছে। স্যার, আমরা যেহেতু আমাদের আলোচনার আজকে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, দু একটা বিষয় হয়তোবা যেটা দর্শকের মনেও প্রশ্ন আছে, একটু সে ধরনের দু একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। যে ম্যাডাম আপনাকে বলেছেন যে দেশের সেবা করতে হবে, চমৎকার একটা কথা, এই কথার পরে আসলে মনটা ভরে যায় সবার। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে দলের ভেতরের ঐক্য রক্ষা এবং একই সাথে ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনি কিভাবে ভাবছেন? এই দেশকে আমরা সহযোগিতা করবো, এই আমার মাকে সুন্দর রাখবো, আমরা সুস্থ রাখবো। আমরা মাতৃভূমি যদি ভালো না থাকে, দেশের ডেমোক্রেটিক সিস্টেম যদি চালু না থাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো যদি সাংবাদিকদেরও ক্ষমতা না থাকে, এই দেশে আইনের শাসন যদি না থাকে, তো সবাই তো প্রধান বিচারপতির মতো উড়োজাহাজে উঠে আপনি তার ওয়াইফকে দেশে রেখে দিবেন, এই ফেসিস্টরা রেখে দিয়ে তাকে ছেড়ে দিবে। কত অসভ্য নেশন আমরা। এটার তো জন্য তওবা করা উচিত, এবং আওয়ামী লীগের এই বিচার করা উচিত। এই ফেসিস্টরা 162 বিলিয়ন আপনার ডলার দেশের বাইরে তারা পাচার করেছে। এটা শুধু এই আমাদের বক্তব্য নাই, বর্তমান সরকারের বক্তব্য, ইকোনমিস্ট পত্রিকা, ডেইলি মেইল, অবজারভার, আল জাজিরা, বিবিসি, সারা পৃথিবী বলে যে মাফিয়ারা পাচার করেছে। 14 বিলিয়ন ডলার এককভাবে জয় পাচার করেছে। টিউলিপ বাংলাদেশ থেকে 2 বিলিয়ন, এই যে রূপপুর পারমাণবিক এই প্রজেক্টের এগেনস্টে টিউলিপ 2 বিলিয়ন নিয়েছে। তার মা নিয়েছে, হাসিনা, রেহানা এবং জয়, পুতুল সব মিলিয়ে দেশ লুট করে দিয়ে। এগুলির জন্য আমরা দেশে বিদেশে মিলে এই দেশটাকে বিল্ড আপ করার প্রশ্নে আগামী নির্বাচন মেক শিওর করতে হবে। ডিসেম্বর আপনি বলেছেন আর 3 মাসের ভিতরে দিতে হবে। আমরা চাই না ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেউ ডেমনস্ট্রেশন করুক, মানুষ আবার রাস্তায় নামুক, আবার শত শত ছাত্ররা তার অধিকার আন্দোলনে আদায়ে সে যেন জীবন দেয়, এই বিষয়টা যেন না হয়। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে হবে কি, আপনি এই যে আপনার রিক্সায় এখন রাত্রে আপনি বইয়ে ঢুকবেন না, ছিনতাইকারী আপনাকে নিয়ে যাবে, ওই বইটার থেকে বাইরে আসতে হবে। বিএনপি সবচেয়ে এই দেশের জন্য সবচেয়ে বৃহত্তর ভূমিকা, ইমানদারি ভূমিকা পালন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে আপনিও রাজাকার থাকতেন। বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছে, এবং এই কথাটা দাপটের সহিত আমরা বলতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, যাতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট আমরা সবাই মিলে এই দেশ বিল্ড করতে পারি। এই জন্য আমরা বাংলাদেশি। এমন না খাদো বাঙালি খাদো, আরে অবাঙালি কি করবে, সাঁওতাল কি করবে, মণিপুরি কি করবে, উপজাতি কি করবে, এই বিষয়গুলি তো নিশ্চিত করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি। এই নরেন্দ্র মোদী গত 15 বছর এই ফেসিস্ট হাসিনাকে সে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। আমাদের দেশে আইনের শাসন, আমাদের দেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা ধ্বংস করেছে। আমাদের দেশের এই যে আজকে হিন্দুত্ববাদের উত্থান হয়, কারণ এই দেশে তো আমরা তো এই ধরনের রাজনীতি করি নাই। হেফাজতে ইসলামে তো কোনোদিন কোনো হিন্দুরে হত্যা করে নাই, হিন্দুরে হত্যা করেছে এই আওয়ামী লীগ, এই আপনার বিশ্বজিৎ কোবাই কে মারছে? আওয়ামী লীগ। সে বলতে আমি হিন্দু, ছুড়ে না মানে ধর্মের কাহিনী। সিলেটে শিরানির বাড়িতে এই যে তারা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দুলডফকে বাজিয়ে তার বাড়ি দখল করেছে। সেই আশিরানি, সে হিন্দু জায়গা দখল করেছে আওয়ামী লীগ। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বেগম খালেদা জিয়া পার্লামেন্টে ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে, স্বৈরাচার বিদায় দিয়েছে। তারেক রহমান আসবে, দেশ শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। আমি প্রমিস করে গেলাম যে বিএনপি কোনো অন্যায় করবে না, অবিচার করতে পারে না, তার ব্লাড এলাও করে না। এবং আমরাও সত্যিকার অর্থেই স্যার এমনটাই আশা করি, কারণ একটা সময় মানুষ কথা বলতে পারতো না, বর্তমানে কথা বলতে পারছে, বা স্বাধীনভাবে রাজনীতি করতে পারতেন না, সেটাও পারছে। এই যে বিভিন্ন ধরনের সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো নিয়ে আসলে দেশের জন্য সবাই ভাবুক, দেশের জন্য সবাই আসলে যেটা ভালো হিতকর সেরকম কাজই করুক, এরকমটাই চাচ্ছি। স্যার, আমরা যেহেতু আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কিছু আসলে আপনার মুখ থেকে আজকে আমরা জেনেছি এবং দর্শকরাও জেনেছে। যদি আমাদের আজকে দর্শকদেরকে আপনার কিছু বলার থাকে বিদায় নেবার জন্য। এখন যে পরিবেশটা, এটলিস্ট এইটারে যদি বেটার করি, এই যে সংস্কার,
মানে এইটা এক ধরনের সংস্কার হলো বিশ্বাস। আপনি যে কথা বলবেন এটা প্র্যাকটিস করবেন এবং আস্থার জায়গা তৈরি করবেন, মানুষ যাতে বিশ্বাস করে। কিন্তু এখন আপনার এই যে ভাসমান ওই যে আছে, আমরা ওই জার্মানির ইয়ে বলি যে সিলেটের যে কচুরিপনা, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভাসমান। এটা যত বেশি নদীর তরঙ্গ থাকবে এটার এইভাবেই চলবে। ডেমোক্রেটিক সিস্টেমটা এইভাবে, আপনার বিরুদ্ধে আমি যাব, আপনি আমার বিরুদ্ধে, কিন্তু একসময় আমরা অক্ষমত হব সত্যিকার অর্থে। তো আমরা চাই যে ডিসেম্বরে একটা ডেমোক্রেটিক সিস্টেম চালু হোক, ভোট মানুষের দেওয়া শিখুক, ইয়াংস্টাররা যাতে ভোট দিতে পারে। ভোট আমাদের দেশে একটা কালচারে পরিণত, একটা আনন্দ দেয়। চার স্টলে বসে চার অর্ডার দেয়, বিস্কিট খায়, একটা মানে আনন্দ। আপনার ক্যান্ডিডেট ভাই আসেন এইদিকে, মানে বললো যে মানে তার যে সত্যিকার যে ভোটারের যে একটা মর্যাদা, এবং প্রত্যেকটা পোস্টারে লেখা থাকে যে আপনার সেবা করার সুযোগ দিন, আপনার দাস হিসাবে কাজ করতে চাই, দাসী হিসাবে কাজ করতে চাই। তো সত্যিকার অর্থে পলিটিশিয়ান না হলো তাদের আপনার এই ভোটের মালিক হইল, দেশের মালিক হইল এই যে জনগণ, যেটা বলি আমরা। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবং এই কনসেপ্ট নিয়ে যদি আমরা এগিয়ে যাই, আলহামদুলিল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করবে, জাতীয় সরকার হবে, বাট ইলেকশন দিতে হবে। বিকজ ইলেকশনের কোনো বিকল্প নেই, এবং ইলেকশন না হলে আনসিভিলাইজ দেশ যত থাকবে, ডিকটেটর তত বেশি হবে, স্মাগলিং তত বেশি বাড়বে, এবং বাংলাদেশে কেউ কারো কথা শুনবে না। কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় যে স্টিল ডক্টর ইউনূস ভালো কাজ করছেন, আমি তাকে ধন্যবাদ দিই। এবং আমরাও আশাবাদী স্যার, এবং চমৎকার সুন্দরভাবে আপনি আপনার দেশাত্মবোধ এবং দেশের প্রতি যে প্রেম সেটি আসলে তুলে ধরেছেন। আমরা দেশকে সবসময় দেশ মাতৃকা বলি, দেশ মাতৃকা মানেই তো দেশ মা, মাকে যেমন করে ভালোবাসা হয় ঠিক তেমনভাবে আসলে দেশকে ভালোবাসা হোক, এবং প্রকৃত মেধারা আসলে প্রকৃত মেধাবীরা, যোগ্যরা আসলে নির্ধারিত জায়গায় যাক। অনেক শুভকামনা স্যার। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপি সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ এম.এ. মালেকের সাথে, যিনি কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে জনমত গড়ে তোলা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে। এছাড়াও আমাদের আজকের আলোচনায় উঠে এসেছে দেশপ্রেম, ত্যাগ, নেতৃত্ব এবং নতুন সম্ভাবনার কথা। আমরা বিশ্বাস করি এমন সাহসী এবং দূরদর্শী নেতৃত্ব আমাদের গণতন্ত্রের যাত্রাকে বেগবান করবে, এবং এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রবাসে পরবাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।